আচ্ছা, আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আমার লাইভ দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করো। ওকে, আমার লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো একটু, ঠিক আছে? সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই দ্রুত আমাকে একটু জানাও যে আমার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। সবাই দ্রুত জানাও। অল ক্লিয়ার স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যে তোমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। একটু কাইন্ডলি মেনশন করে দাও সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাসটা 2 মিনিটের ভিতরে শুরু করব। ওকে, আমরা আমাদের ক্লাসটা 2 মিনিটের ভিতরেই শুরু করব। আমরা আমাদের ক্লাস 2 মিনিটের ভিতর শুরু করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। অনেকে এখনো লাইভে জয়েন করতেছে। ওকে, জয়েন করুক ধীরে সুস্থে। ঠিক আছে, জয়েন করুক ধীরে সুস্থে। আর যারা এখনো যুক্ত হওনি তারা দ্রুত যুক্ত হয়ে যাও। যারা পরে ভিডিওটা রেকর্ডেড দেখবা তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা যতটা সম্ভব চেষ্টা করবা লাইভে ক্লাসগুলো করার। যে কোনো ক্লাস আমাদের প্ল্যাটফর্মে সায়েন্স বয়ের পক্ষ থেকে যে ক্লাসগুলোই হোক না কেন, সবাই চেষ্টা করবা লাইভে ক্লাসগুলো পার্টিসিপেট করার। ওকে, আচ্ছা, এই তো অনেকে চলে আসছে। ওকে, তাহলে তাহলে চলো আমরা শুরু করি। ওকে, হ্যাঁ, এই তো নিজের ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও। তাহলে চলো আমরা শুরু করি। ওকে, হ্যাঁ, চলে আসো দ্রুত, সবাই চলে আসো। দ্রুত সবাই চলে আসো। সবাই দ্রুত চলে আসো। হ্যাঁ, এই তো চলে আসছে অনেকে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমার লাইভটা তো ক্লিয়ার আশা করি। ওকে, দেখো, আগের দিন, আচ্ছা, প্রথমে ফর্মাল ইন্ট্রো দিয়ে শুরু করি। তো আমার পরিচয়টা জানোই তোমরা। আমি হচ্ছে তোমাদের পার্বণ নন্দী ভাইয়া, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বইটা পড়াশোনা করতেছি, এবং তোমাদের সাথে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সে যুক্ত আছি আমি। ওকে, তো সায়েন্স বা পেজ সম্পর্কে তো জানোই। যারা এখনও পেজটার ফলো দাওনি, লাইক দাওনি এবং আমাদের গ্রুপে জয়েন করনি, তারা দ্রুতই আমাদের পেজে লাইকটা দিয়ে দিও, ফলো দিয়ে দিও, গ্রুপে জয়েন করে নিও। ওকে,
আশা করি তুমি জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিবা যদি তুমি সায়েন্স ভাই ব্যাচের সাথে থাকো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আগের ক্লাসে আমরা, যদি আমি একটু বলি, আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে আমরা জড়তার ভ্রামক এবং জড়তার ভ্রামক পরিমাপ, জড়তার ভ্রামকের ফলাফল, সূত্র, যেভাবে যা পরিমাপ করা দরকার প্রত্যেকটা জিনিস আমরা শিখেছিলাম। সবার আশা করি মনে আছে। তো আজকের ক্লাসে আমরা শিখব কি জড়তার ভ্রামক ইউজ করে কি করে ম্যাথ করতে হয় এবং এটা ম্যাথের ভিতরে আসলে কিভাবে ইউজ করে। ওকে, জড়তার ভ্রামক কনসেপ্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন থেকে এই অধ্যায়ের সামনে যতটা অগ্রসর হব সব জায়গায় কি আমাদের জড়তার ভ্রামক আসবে, কাজ করবে। ওকে, সব জায়গায় আমাদের জড়তার ভ্রামক কাজ করবে। আচ্ছা চলো, তো দেখো আমাদের, আমরা শুরু করি। হ্যাঁ, এই ম্যাথটা ফার্স্ট দেখো কি বলছে, তিনটি গোলকের মধ্যে ঘূর্ণন অক্ষটি দুটি গোলককে স্পর্শ করে যায় এবং অপর গোলকের উপর কেন্দ্রগামী হয়, তাহলে জড়তার ভ্রামকের মান কত? অর্থাৎ আমি যদি ছবিটা একটু দেখাই, ধরো কই গেল আমার পয়েন্টার, হ্যাঁ এই ধরো এই হচ্ছে আমার তিনটা গোলক, এটা ছবিটা ভালো হয়নি, এই ধরো আমার তিনটা গোলক, এই এরকম বেঁধে বেঁধে যাচ্ছে কেন? ওকে দেখো, এই ধরো আমার তিনটা গোলক, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখো আমি যদি তিনটা গ্লোব এখন একটু ড্র করি, কোনো এক কারণে আমার এখানে গ্লোবটা ড্র হচ্ছে না, আমি এই জন্য একটু শেপের ফরম্যাট নিতে হচ্ছে আমার। ধরো এই হচ্ছে আমার একটা গোলক, বলেছে কি এই গোলকটার সাথে দুটি গোলককে স্পর্শ করে যায় এবং আরেকটা গোলকের কেন্দ্র বরাবর যায়। তা আমি যদি আরো দুটো গোলক আঁকি, ধরো দুটি গোলককে স্পর্শ করে, আমার যদি এখানে এই ধরো দুটি গোলককে স্পর্শ করে, এই একটা, আচ্ছা প্রত্যেকটা ব্যাসার্ধ সমান, তো প্রত্যেকটা ব্যাসার্ধ যেহেতু সমান আমি এভাবে আঁকতে পারি, এইটাই কপি করে আমি পেস্ট করি। ধরো এই হচ্ছে তিনটা গোলক আর এই হচ্ছে আরেকটা গোলক, এই গোলক দুটো কি পরস্পরকে স্পর্শ করবে এবং যে রেখাটা পাবো, ধরো আমি যদি এই রেখাটা মাঝখান দিয়ে আঁকি, এই রেখাটা আমার কি বলেছে যে একটা গোলকের কেন্দ্র বরাবর যায়। ঠিক আছে, আমি কি তাহলে এই রেখাটা আঁকতে পারি? ঠিক আছে, এই রেখাটা তাহলে আমি আঁকতে পারি। তাহলে দেখো, তাহলে দেখো আমি যদি এই রেখাটা এখন আঁকতে পারি এখানে, তাহলে দেখো এই যে ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধ কত? এইটা হচ্ছে 3 মিটার। ওকে, এইটা হচ্ছে 3 মিটার। আবার দেখো এই গোলকের যে ব্যাসার্ধ, এটাও হচ্ছে 3 মিটার। ওকে, আবার দেখো এই গোলকটার যে ব্যাসার্ধ, এটাও হচ্ছে 3 মিটার। ওকে, আমার এই পর্যন্ত ছবি ক্লিয়ার। এখন বলছে কে তিনটি গোলকের ভিতর ঘূর্ণন অক্ষ দুটিকে স্পর্শ করে যায়, তার মানে আমি যদি বলি দুটিকে স্পর্শ করে, নিচের দুটোকে স্পর্শ করেছে আর উপরটার কি কেন্দ্র বরাবর গিয়েছে। ঠিক আছে, তাহলে আসো জড়তার ভ্রামক কি বলেছি, অলওয়েজ যোগ হবে জড়তার ভ্রামক। ওকে, তাহলে আমি যদি প্রথমটার জন্য লিখি, দেখো I1, প্রথমটার জন্য যদি লিখি, গেল, হ্যাঁ প্রথমটার জন্য যদি লিখি, দেখো এটা হচ্ছে I1, প্রথমটার জন্য যদি লিখি I1 ইকুয়াল, এই প্রথমটাকে আমরা ধরো দিলাম হচ্ছে এটা 1 নাম্বার গোলক, এটা 2 নাম্বার গোলক আর এটা 3 নাম্বার গোলক। ওকে, I1 জড়তার ভ্রামক প্রথমটার জন্য কত হবে দেখো,
বলেছে গোলক, গোলকের কেন্দ্রগামী দিয়ে কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা যায় তাহলে তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? এটা হচ্ছে 2/5 mr²। এটা হচ্ছে 2/5 mr², 2/5 mr²। ওকে, আচ্ছা কোনো একটা কারণে আমার এটা একটু ল্যাগ খাচ্ছে। কোনো একটা কারণে আমার এই সফটওয়্যারটা ল্যাগ খাচ্ছে। ওয়েট, ওয়েট ওয়েট ওয়েট, আমাকে একটা মিনিট সময় দাও একটু তোমরা, হ্যাঁ? কোনো একটা কারণে আমার এই সফটওয়্যারটা একটু ল্যাগ খাচ্ছে। আমি জানি না কেন, কোনো কারণে আমার এই সফটওয়্যারটা ল্যাগ খায়। এটা যদি দিয়ে দিই নিউ স্লাইড। আমি বুঝতে পারছি তোমাদের ক্লাসের ধৈর্যচ্যুতি হচ্ছে, বাট আমি জানি না যে এটা কেন ঘটতেছে। এই সেকশনটাকে পুরোটাই অফ করে রাখি। ওকে, এবার দেখি, আশা করি আর ল্যাগ করবে না। আচ্ছা, আমি প্রথম থেকে আর একবার আসি। হ্যাঁ, প্রথম থেকে আরেকবার আসি। দাদা নমস্কার। হ্যাঁ ঠিক আছে দাদা নমস্কার, ঠিক আছে চলো। ওকে, কি বলছে দেখো, দুটি গোলকের মধ্যে তিনটি গোলকের মধ্যে ঘূর্ণন অক্ষ দুটি গোলককে স্পর্শ করে যায় এবং গোলকের কেন্দ্রগামী হয় অপর গোলকের কেন্দ্রগামী। তাহলে আমরা অপর গোলককে ধরলাম হচ্ছে I1, এটাকে ধরলাম হচ্ছে I1। ওকে, এটাকে ধরলাম হচ্ছে I1। আর বলেছে কি অপর দুটি গোলককে গোলককে স্পর্শ করে যায়, তার মানে ধরো এটা হচ্ছে স্পর্শ করেছে I2, তারপরেও ঠিক হয় না। এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে I3। ওকে, এটা হচ্ছে I3। ওকে, I3। ওকে, আসো তাহলে এটা দিয়ে হয় I3, তাহলে আমরা বলতে পারি দেখো এই তিনটা গোলকের ভিতর আমার সম্পর্কটা আছে কি I1। I1 এর মান কত হবে দেখো, I1 ইকুয়াল, আমরা যদি বলি এবার এখানে আমাদের এই যে গোলকটা, যেহেতু এটা গোলক এবং কেন্দ্র বরাবর গিয়েছে, তাহলে গোলকের জন্য জড়তা ভ্রামক কত হবে 2/5 mr²। ওকে, এটা হচ্ছে প্রথম গোলকের জন্য। কি বলেছে, কারণ গোলকের কেন্দ্র দিয়ে গিয়েছে তাই আমরা প্রথমটাকে দিয়েছি I1। এবার আসো দ্বিতীয়টা এবং তৃতীয়টা, I2 ইকুয়াল I3 ইকুয়াল, দেখো তো এটাকে আমরা বলছিলাম মনে আছে যে এখানে এটা কিভাবে গিয়েছে, স্পর্শ করে গিয়েছে। তাহলে স্পর্শ করে যে যায় তাহলে আমরা বলতে পারি যে এটার ফর্মুলা কি ছিল 7/5 mr²। ওকে, এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। ওকে, তাহলে আসো আমাদের জড়তার ভ্রামক কত হবে, I ইকুয়াল
I1 প্লাস I2 প্লাস I3। ওকে, তাহলে আসো এখানে তিনটা জড়তা ভ্রামক যোগ করলে কত হয়? 2/5 mr² প্লাস 7/5 mr² 7/5 mr² প্লাস 7/5 mr²। ওকে, তাহলে এই টোটালটা যোগ করলে কত আসে? এই 2/5, তাহলে লসাগু কত, মানে এলসিএম করলে কত আসে? 7 4 14 2 16, তার মানে 16/5 ইন্টু এম আর স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এই 16/5 ইন্টু এম, এম এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 3 স্কোয়ার। ওকে, তাহলে এইটা করলে আসে 86.4 কেজি মিটার স্কোয়ার। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো যে এই ম্যাথটা বুঝছো কিনা। আমার ক্লাসে প্রথমে একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল, এটার জন্য আমি দুঃখিত। সবাই দ্রুত বলো যে এটা বুঝছো কিনা। ঠিক আছে, সবাই বলো দ্রুত বুঝছো কিনা। এটা আর ডি এম আর স্কয়ার। ওকে, সবাই বলো দ্রুত বুঝছো কিনা। প্রথমে আমার একটা ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট পাতে যাই আমরা। কি বলছে দেখো, রিং এর মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত? রিং এর মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত? ঠিক আছে, আমার রিং এর মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক চেয়েছে। আমাদের রিং এর যখন এইটা কেন্দ্র বরাবর অক্ষটা গিয়েছে, তখন আমাদের এই রিং এর জড়তার ভ্রামক কত হবে মনে আছে? এটা হবে I1 ইকুয়াল এম আর স্কোয়ার। এটা কি মনে আছে? ঠিক আছে, আমি যদি বলি যে এই প্রথমটার জন্য জড়তার ভ্রামক কত হবে? I1 ইকুয়াল এম আর স্কোয়ার। এটা যেহেতু রিং, রিং এর মধ্য দিয়ে আমার বস্তুটা গিয়েছে, তাহলে এটার জন্য কি জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার। কিন্তু এখানে দিতে হবে কি, আমার জড়তার দেখো প্রত্যেকটা দূরত্ব কি আলাদা না? তাহলে আমার দূরত্বটা কি দিতে হবে এখান থেকে? m1 r1 স্কোয়ার। ওকে, এটা দিতে হবে আমাদের। আচ্ছা, এরপরে চলো কি বলছে, যে আমাকে বলেছে যে এই রিং সাপেক্ষে জড়তার ভ্রামক, রিং এর মধ্যবিন্দু সাপেক্ষে, তাহলে পুরোটা বস্তুর জড়তার ভ্রামক লাগবে আমার। I1 তো বোঝা গেল এইটা, তাহলে আমি যদি এখানে লিখি, দেখো I1 ইকুয়াল m1 r1 স্কোয়ার, এটাতে কোনো সন্দেহ নেই, বা বলা ভালো m1 r স্কোয়ার। ঠিক আছে, m1 r স্কোয়ার, এইটা বলা ভালো আমার, m1 r স্কোয়ার। আচ্ছা, এবার আসো I2, তার মানে কি আমার এইবার এই দণ্ডের সাপেক্ষে জড়তার ভ্রামকটা নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, দণ্ডের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আমার নির্ণয় করতে হয়, আমার দণ্ডের সাপেক্ষে দেখো তো এই দণ্ড আছে, তারপরে আবার এতখানি দূরত্বও আছে, এই দূরত্বটাও আছে, এটা কত? সেই 20 সেন্টিমিটার। ওকে, এই 20 সেন্টিমিটারের জন্য আমি কি কোনো নির্দিষ্ট বা এইটার জন্য কি কোনো ফর্মুলা জানি? আমরা জানি যে ধরো এই একটা যদি রেখা হয়, তার এক প্রান্ত দিয়ে প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর মধ্যবিন্দু দিয়ে জড়তার ভ্রামক, এই দুটো জানি আমরা। কিন্তু যদি কিছুটা দূরত্বে গিয়ে জড়তার ভ্রামক নির্ণয় করতে হয়, তাহলে কি আমরা পারবো? আমরা এখন জানি না সেটা। সো আমরা এবার জড়তার ভ্রামক উপপাদ্য অ্যাপ্লাই করব। আমাদের জড়তার ভ্রামক উপপাদ্য আছে কি মনে আছে? আমরা ধরো কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আমাদের এইটা, এই যে বস্তু, এই বস্তুর অর্ধেক দিয়ে আমি একটা কেন্দ্র আঁকাই। ধরো এই হচ্ছে আমার মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি হয়, তাহলে এইটুক হচ্ছে 0.3 মিটার, আর এই পর্যন্ত হচ্ছে, এইটা হচ্ছে 0.3 মিটার। ওকে, এইটুকু তো কোনো সন্দেহ নেই, 0.3 মিটার, বা বলা ভালো আমি এই পুরোটা একটু দাগ দিয়ে দিই, এই 0.3 মিটার। ওকে, তাহলে আসো প্রথমে আমার এই যে আই, ধরো এইটা হচ্ছে সি ডি, আর এটা হচ্ছে আই অফ, এটা হচ্ছে এ বি রেখা, আর উপরেরটা হচ্ছে সিডি রেখা। ঠিক আছে, উপরেরটা হচ্ছে এটা সি ডি রেখা। ওকে, তাহলে আসো এই এ বি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? আই অফ এ বি, আই অফ এ বি, মনে আছে মধ্যবিন্দু সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করতে পারি কত? আই অফ এ বি মধ্যবিন্দু সাপেক্ষে এই রেখাটার জড়তার ভ্রামক কত হবে মনে আছে?
1/12 ইন্টু এম ইন্টু এল স্কোয়ার। ওকে, এটা আমরা জানি। এই ক্যাপিটাল এম না দিয়ে আমি M2 দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো আমি এটা দিই হচ্ছে M2। ওকে, এটা হচ্ছে M2 L স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপর আসো আই অফ এ বি। তাহলে আমার যদি এবার বের করতে হয় আই অফ সিডি, বা বলা হলো I2, এই I2 মনে আছে? তাহলে আমাদের জড়তা ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য কি ছিল মনে আছে? আই অফ জি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। ওকে, এইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। আই অফ জির জায়গায় এখানে হয়ে যাবে কি আই অফ এ বি। ওকে, আই অফ এ বি। আর এম এইচ স্কোয়ার, এখানে এই পুরো ডিস্টেন্সটা আমরা এই এম এর জায়গায় হয়ে যাবে কি এটা M2। ওকে, এটা হয়ে যাবে M2, এটা হচ্ছে M2L স্কোয়ার। ওকে, আর এখানে হয়ে যাবে কি এটা M2। ওকে, M2H স্কোয়ার, M2H স্কোয়ার। আচ্ছা, তাহলে আসো আই অফ এ বি। আই অফ এ বির ভ্যালু কত ছিল? 1/12, 1/12 এখানে, হ্যাঁ এখানে 1/12 ইন্টু M2 ইন্টু এল স্কোয়ার, এটা ছিল আমার আই অফ এ বি, প্লাস M2 এটা থাকবে, ইন্টু আমার এখানে এইচ, এই এইচ এর মানটা কত আসলে? আমাদের এইচ এর মানটা কত আমাদের এটা বুঝতে হবে। M2 ইন্টু এইচ স্কোয়ার, এইচ এর মানটা কত দেখো তো? এই সি ডি থেকে এ বি, এইটাই ছিল না আমার সেই এইচ, এইটাই ছিল না আমার সেই এইচ। বলা ভালো আমি যদি এটাকে একটু ব্লু কালি দিয়ে আঁকাই, এই ডিস্টেন্সটা ছিল না আমার সেই এইচ, এটা ছিল না আমার সেই এইচ, এবং এই এইচ ডিস্টেন্সটা আমরা কি দিয়ে প্রকাশ করি দেখো তো? ব্যাসার্ধ ছিল আর, তার সাথে যোগ হয়ে গিয়েছে কি L/2। আমার ব্যাসার্ধ ছিল আর, তার সাথে যোগ হয়ে গিয়েছে কি L/2। ওকে, তাহলে আসো আমার এখানে এই ডিস্টেন্সটা কত হবে? M2 ইন্টু আর প্লাস L/2 তার হোল স্কোয়ার, এই ডিস্টেন্সটা হবে আমার। ঠিক আছে, তাহলে কি দেখো তো আমার বোঝা গেল যে আই অফ এ বি, এ বি অ্যাক্সিসের সাপেক্ষে আমার জড়তা ভ্রামকটা কত? 1/12 ইন্টু M2 এল স্কোয়ার। এখানে তারপরে আসবে M2 ইন্টু এইচ স্কোয়ার। M2 ইন্টু এইচ এর ভ্যালু কি? এই এ বি থেকে সিডির যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি আমার সেই এইচ। এইচ সমান আমরা কিভাবে লিখতে পারি? আর প্লাস L/2। ওকে, তাহলে আসো এবার আমরা যোগ করব। I ইকুয়াল I1 প্লাস I2। যোগ করার আগে দেখতে হবে তোমার এখানে কোনো সিস্টেমে জড়তার ভ্রামক বাদ গিয়েছে কিনা, কোনো সিস্টেমের জন্য তোমার জড়তার ভ্রামক বাদ গিয়েছে কিনা এটা তোমাকে দেখতে হবে। যদি তুমি মনে করো যে জড়তার ভ্রামক বাদ যায়নি, তারপরেই আমরা যোগ করব এখানে। তাহলে আসো I ইকুয়াল কি I1 প্লাস I2, এটা সমান কি? I1 সমান হচ্ছে M1 আর স্কোয়ার। ভাইয়া ক্লাসটা রেকর্ড রাখবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে। তাহলে দেখো I1 এর ভ্যালু কত? M1 আর স্কোয়ার প্লাস I2, I2 হচ্ছে 1/12 ইন্টু M2 এল স্কোয়ার। I2 এই পুরোটা, তাহলে এখানে লিখতে পারি আমরা 1/12 ইন্টু M2 ইন্টু এল স্কোয়ার প্লাস M স্কোয়ার ইন্টু M স্কোয়ার, সরি M2 ইন্টু আর প্লাস L/2 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা প্রত্যেকটা ভ্যালু বসাই। M1 দেখো, M1 কি? গোলকের ভর, গোলকের ভর কত? 0.5 ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু কত? 20 সেন্টিমিটার, তাহলে 0.2 তার হোল স্কোয়ার, 0.2 তার হোল স্কোয়ার প্লাস 1/12 ইন্টু M2, M2 ভর মানে আমাদের দণ্ডের ভর কত? 1.2 কেজি, 1.2 গুণ এল স্কোয়ার, এল স্কোয়ার মানে দণ্ডের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য কত? 0.6 তার হোল স্কোয়ার প্লাস M2 আবার হচ্ছে 1.2 ইন্টু আমার এখানে মোট দূরত্ব দেখো, আর এর ভ্যালু হচ্ছে 20 মানে কত? 0.2, আর এখানে দণ্ডের এই অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে 0.3, তাহলে মোট দূরত্ব কত? 0.2 প্লাস 0.3, এটা দিয়ে হোল স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা করলে যা আসবে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে I2 এর ভ্যালুটা কত আসে? I এর ভ্যালুটা কত আসে? এটা হচ্ছে, ও আচ্ছা, এটা ক্যালকুলেটরে করতে হবে। দেখি আমি একটু করে দেখি। সবাই ততক্ষণে বলো অঙ্কটা বুঝছো কিনা, সবাই ততক্ষণে বলতে থাকো যে অঙ্কটা বুঝছো কিনা।
সবাই ততক্ষণে বলো অঙ্কটা বুঝছো কিনা। 1/12 গুণ 1.2 গুণ 0.6 স্কয়ার প্লাস 1.2 গুণ 0.2 প্লাস 0.3 এটা করলে আসে 0.356। এটা একটু বাসায় নিজেরা করে দেখিও যে ঠিক আছে কিনা। এটা আমি লিখলাম, এটা 0.356, এটা আমি কেবল করে দিলাম, এটা দেখো বাসায়, হ্যাঁ, যে এটা ঠিক আছে কিনা। ওকে, তার মানে কি জড়তার ভ্রামক তুমি যদি না জানো, না জানলেই তোমার দুটো উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, একটা হচ্ছে লম্বক উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরালক উপপাদ্য। তুমি যখনই না জানবা তখন তোমাকে দুটো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। জড়তার ভ্রামকের মান কত? ঠিক আছে, চলো প্রথমে জড়তার ভ্রামকের মান কত। প্রথমে দণ্ডের জন্য আমরা বের করব। দেখো গোলকবাদ, আমরা ধরো শুধু দণ্ড আছে, এই দণ্ডের জন্য জড়তার ভ্রামক এইটা দিলাম হচ্ছে I1, আর এইটা দিলাম I2, এইটা দিলাম I3। ওকে, তাহলে আসো আমার দণ্ডের জন্য জড়তার ভ্রামক I1। দেখো এই যে আমার অক্ষ, এই অক্ষের সাপেক্ষে আমার দণ্ডের জড়তার ভ্রামক, এই অক্ষটা দেখো 2r এবং এই পাশেও 2r, টোটাল দূরত্ব কত 4r, তার মাঝখানে অর্ধেক বরাবর একদম মধ্যবিন্দু বরাবর এই দণ্ডটা গমন করছে। তাহলে কি আমরা বলতে পারি যে এটা মধ্যবিন্দুর সাপেক্ষে গমনকারী অক্ষের সাপেক্ষে। তাহলে এইটা মধ্যবিন্দু হলে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1/12 ইন্টু বস্তুর ভর কত, ভর হচ্ছে m, ইন্টু টোটাল ডিস্টেন্স কত 2r আর 2r, এই টোটাল দূরত্ব হচ্ছে 4r, তাহলে এটা হচ্ছে 4r তার স্কয়ার। ওকে, এই একটা। আচ্ছা এবার আসো I2 ইকুয়াল I2। দেখো তো দুটো যে আমরা সার্কেল দিয়েছি, সার্কেল দুটো কি আইডেন্টিক্যাল না? এই দুটো সার্কেল আইডেন্টিক্যাল না, তাহলে আমরা বলতে পারি যে এখানে I2 আর I3 সেম। ওকে, I2 আর I3 সেম হলে কত হবে, দেখো এই যে যে আমার গোলক, এই গোলকের মধ্যবিন্দুর সাপেক্ষে আমি একটা এক্সিস আঁকাই আগে। দেখো মধ্যবিন্দুর সাপেক্ষে এই ধরো আমার এই অক্ষের সাপেক্ষে আমার এই এক্সিসটা, আচ্ছা এটা সুন্দর হয়নি খুব, এই এই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক কত হবে, এটা ধরো এবি অক্ষ, এটা হচ্ছে এবি অক্ষ, এ বি, তাহলে আই অফ এ বি এটা সমান কত, দেখো এটা একটা গোলক, গোলকের মধ্যবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কেবলই শিখছি, সেটা হচ্ছে I ইকুয়াল 2/5 mr স্কয়ার। এটা হচ্ছে I অফ এ বি সমান কত হবে, 2/5 ইন্টু এম আর স্কয়ার। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এবার আসো তাহলে I2 সমান I3, তাহলে আমার কি প্রথমে বের করতে হবে এই লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এই I অফ এ বি এটা সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে দেখো I অফ এ বি প্লাস আমরা এখানে কি অক্ষ অ্যাপ্লাই করব, সমান্তরাল অক্ষ। তাহলে এবার বলো এই যে যে অক্ষ, এই আই এ বি থেকে এই আই সি ডি, ধরো এটা হচ্ছে সি, এটা সি আর ডি। ওকে, এই সি ডি এই অক্ষের সাপেক্ষে তাহলে আমাদের জড়তা ভ্রামক কত হবে, আই অফ সিডি, এটা হচ্ছে আই অফ সিডি। সিডি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, দেখো আই অফ এ বি প্লাস এ বি থেকে সিডি এর ডিস্টেন্স কত 2r, আর তার সাথে আছে আরেকটা r, তাহলে আমি বলতে পারি এই ডিস্টেন্সটা কত 3r। তাহলে কত এখানে 3r তার হোল স্কয়ার, আর তার সাথে বস্তুর ভর গুণ হবে, গুণ হচ্ছে m। তার মানে আমরা বলতে পারি দেখো এই আই এ বি এটার ভ্যালু হচ্ছে 2/5 m r স্কয়ার, 2/5 mr স্কয়ার প্লাস এই m এর সাথে 4r 3r স্কয়ার গুণ করলে কত আসে 9 mr স্কয়ার। ঠিক আছে, এটা করলে আসে 9 mr স্কয়ার, mr স্কয়ার। ওকে, তাহলে এইটা গেল। তাহলে আমাদের টোটাল জড়তার ভ্রামক কত হবে, দেখো তো টোটাল জড়তার ভ্রামক আই, টোটাল জড়তার ভ্রামক কত হবে, তিনটার যোগফল, তিনটার যোগফল করলে কত আসে, দেখো I1 প্লাস I2
প্লাস i3। তার মানে কি i1 এর ভ্যালু কত দেখো তো, এখানে ফলো সরি 4r², তার মানে কি 16r²। তাহলে এখানে আসে 16/12 ইন্টু এম আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আসে 16/12 ইন্টু এম আর স্কোয়ার প্লাস i2 আর i3 ভ্যালু কি সেম, তাহলে আমরা এখানে বলতে পারি 2/5 এম আর স্কোয়ার প্লাস 9 এম আর স্কোয়ার। এটা ছিল i2, তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি আমাদের i3 ভ্যালু পাবো না, তাহলে i2 পেলাম i3 পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালু, i1 i2 i3 আমার তিনটা বের করা হয়ে গেছে। তাহলে i এর টোটাল ভ্যালুটা কত আসে, টোটাল ভ্যালুটা আসে 302/15 আর এম আর স্কোয়ার। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। 302/15 এম আর স্কোয়ার, 302/15 এম আর স্কোয়ার। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, কমেন্ট করো সবাই। সবাই কমেন্ট করো বুঝছি কিনা। সবাই কমেন্ট করো বুঝছি কিনা। বুঝছি ভাইয়া, হ্যাঁ। না বুঝলে বলো, আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। বুঝছি দাদা, হ্যাঁ। বুঝছি দাদা, ওকে। চলো নেক্সট দেখো কি বলছে, যে 2 কেজি ভর বিশিষ্ট বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। 2 কেজি ভর বিশিষ্ট বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। আচ্ছা, বর্গাকার পাত আঁকাই আগে আমরা। বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য, ভালো কথা। পাতটির সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? পাতটির সমান্তরাল অক্ষের সাপেক্ষে। আচ্ছা, এখানে একটা সিম্পল ডেটা মিসিং আছে, ঠিক আছে, এখানে একটা হালকা ডেটা মিসিং আছে, আমি সেই ডেটাটা একটু অ্যাড করে দিই। এখানে একটা ডেটা মিসিং আছে, পার্টটি কর্ণের সমান্তরাল। এবার ঠিক আছে, ওকে। দেখো কি বলছে, বলছে 2 কেজি ভর বিশিষ্ট কোনো বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। বলছে পাতটির কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে, তার মানে কি, ধরো এই হচ্ছে আমাদের একটা বর্গ, এই 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 এই, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা সুন্দর বর্গ। ওকে, এর কর্ণ কোনটা হবে, এই মাঝেরটা হবে এর কর্ণ। তাহলে আসো আমাদের এই সমান্তরাল অক্ষ কোনটা হবে, এই সমান্তরাল অক্ষ হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এই সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে আসো সমান্তরাল অক্ষের সাপেক্ষে কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে। আমার এই বর্গটা ভালো হয়নি ওরকম, বাট স্টিল বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু সমান, অর্থাৎ এটা কিন্তু সমান। আর যদি মনে করো যে না এই ছবিটা পছন্দ হচ্ছে না, তাহলে আমি তোমাদের একটা সুন্দর ছবি দেখাই। দেখো, এই ধরো হ্যাঁ, এই ধরো আমার একটা কর্ণ, ওই বর্গ, ঠিক আছে। এই ধরো আমার একটা বর্গ, এই বর্গের কর্ণ কোনটা হবে, কর্ণ কোনটা হবে, এটা হবে অবভিয়াসলি, এটা হবে কি বর্গের কর্ণ আমার, ঠিক আছে, এই হবে বর্গের কর্ণ। আর তার সাথে বলছে সমান্তরাল অক্ষের সাপেক্ষে, কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে। তাহলে এই রেখাটাকেই, এই ধরো আমার এই রেখাটাকেই, তাহলে আমরা কি করব এবার, কপি করে পেস্ট, হ্যাঁ,
তাহলে এই দেখো আমার সেই সমান্তরাল অক্ষ হয়ে গেল, কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, কর্ণের সমান্তরাল অক্ষের সাপেক্ষে। এবার নিশ্চয়ই ছবিটা ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। চলে গেল। তাহলে আসো এবার আমি যদি ছবিটা আঁকাই একটু, তাহলে দেখো এখান থেকে তাহলে বলেছে পাতের দৈর্ঘ্য 9 মিটার। পাতের এই দৈর্ঘ্যটা হচ্ছে 9 মিটার। তাহলে এখানে বলতে পারি পুরো কর্ণের দৈর্ঘ্য কত হবে? 9√2 মিটার। এই পুরো কর্ণের দৈর্ঘ্য কত? 9√2 মিটার। ঠিক আছে, তাহলে এর অর্ধেক কর্ণের দৈর্ঘ্য বা এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে? এটা হবে 9√2/2। এই ডিস্টেন্স হবে এটা। ঠিক আছে, এটা হবে 9√2/2। তার মানে কি এই কর্ণের দৈর্ঘ্য ভাগ 2। এটা হচ্ছে 9√2/2 মিটার। ওকে, আচ্ছা তাহলে আসো এবার আমার কর্ণের মধ্যবিন্দুর সাপেক্ষে এই কর্ণ বরাবর যে রেখাটা গিয়েছে এই রেখার সাপেক্ষে জড়তা ভ্রামক কত? তাহলে আসো ধরো এটা হচ্ছে আমার সেই এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আসো আই অফ সিডি বের করতে হবে আমাকে। আই অফ সিডি, তাহলে এটা সমান আমরা কি জানি ইজিলি? আই অফ এ বি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, ওকে। দেখি আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আসো, দেখো কি বলছে, আই অফ এ বি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। ওকে, আচ্ছা এ বি এবং সিডি এই দুটোর ভিতর ডিস্টেন্সটা আমরা জানি, এই ডিস্টেন্স হচ্ছে এইচ। এইচ সমান কত? এটাই হচ্ছে সেই 9√2/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা ডিস্টেন্সটা আমরা জানি। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো এই এম এর ভ্যালু হচ্ছে কত? 2 ইন্টু এইচ। এইচ এর ভ্যালু হচ্ছে 9√2/2 তার হোল স্কোয়ার। ওকে, 9√2/2 তার হোল স্কোয়ার প্লাস আই অফ এ বি। আমার এই আই অফ এ বি বের করতে হবে। তাহলে দেখো তো আই অফ এ বি অর্থাৎ এ বি রেখার সাপেক্ষে আমার এই জড়তার ভ্রামকটা কত আসবে? এ বি রেখার সাপেক্ষে আমার জড়তার ভ্রামকটা কত আসবে? ঠিক আছে, আই অফ এ বি জড়তার ভ্রামকটা কত আসবে? এই আই অফ এ বি বের করতে হবে আমাদের। ঠিক আছে, ডিরেক্ট আমরা জানি না, আই অফ এ বি আমরা ডিরেক্ট জানি না। ঠিক আছে, এবার আসো ধরো ছবিটা যদি এই কর্ণের আমরা বাহুগুলো বরাবর জড়তার ভ্রামক জানি। ঠিক আছে, কর্ণের বাহুগুলো বরাবর জড়তার ভ্রামক আমরা জানি। ঠিক আছে, ওকে। কর্ণের বর্গের কর্ণের বাহুগুলো বরাবর বা বর্গের বাহুগুলো বরাবর আমরা জড়তার ভ্রামক জানি। তাহলে আসো এই আই অফ এ বি আমাদের বের করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে আই অফ এ বি বের করে আসি। আই অফ এ বি এটা সমান কত হবে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, আই অফ সিডি। ওকে, আই অফ এ বি এটা দেখো তো আমাদের যে কর্ণ আছে জড়তার ভ্রামক বের করব আমরা, এই দুটো কর্ণের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, দেখো আমি যদি আই অফ এ বি আমার বের করতে হবে, অর্থাৎ দুটো কর্ণের সাপেক্ষে কি জড়তার ভ্রামক সেম, এবং আমরা একটা পাতের ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি না। পাতের ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, দেখি আমি এখানে লিখি, এটা হচ্ছে পাতের ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ওকে, এটা জানি আমরা, এটা কত? এটা হচ্ছে আই জেড। এই জেড সমান কত? আই জেড আমরা জানি, এটা হচ্ছে দেখো কত ছিল মনে আছে? 1/12 ইন্টু, এখানে ছিল ধরো এম, 1 মানে m/12 ইন্টু কি ছিল? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এল স্কোয়ার কত? এ স্কোয়ার, তাহলে এটা কত হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, মনে আছে? 1/12 m ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ছিল আমাদের জড়তার ভ্রামক। তাহলে কর্ণ কি তার সাথে লম্ব হবে না?
কর্ণ কি তার সাথে লম্ব হবে, তাহলে আসো এটা সমান করলে কত আসে, 2a² মানে কত 1/6a², এটা আসে আমাদের, ঠিক আছে 1/6a²। এখন আসো এই আই জেড সমান দেখো তো কি কি হতো, আই এ বি গুণ 2, কেন, কারণ কর্ণ দুইটা ছিল, কর্ণের দুইটা সাপেক্ষে জড়তা ভ্রামক কি সেম, তাহলে আমাদের আই অফ এ বি সমান কত আসতো, হাফ অফ আই জেড, ওকে হাফ অফ আই জেড, ঠিক আছে, কর্ণের সাপেক্ষে দুটো জড়তা ভ্রামক কি সেম, ওকে। আর তার থেকে বলা ভালো এখানে এটা না করে আমরা যদি এটা দিতাম এ বি সি ডি, ধরো এটা হচ্ছে ইএফ, এফ আমাদের কর্ণটা হচ্ছে এটা ই, এটা ই, আর এটা এফ, ওকে, হাফ অফ কি ই এফ, আর এই মধ্যবিন্দু হচ্ছে ও, ভালো কথা। তাহলে আই অফ এ বি আর ই এফ কি সেম হতো, আমি এখান থেকে লিখতাম আই অফ এ বি ইকুয়াল আই অফ ই এফ, ওকে। তাহলে আমাদের এখানে আই অফ এ বি আর তাহলে এটা মান সেম আসতো, তাহলে কি আই অফ এ বি সমান হাফ অফ আই জেড সমান কত 1/12 ইন্টু এম এ স্কোয়ার, ওকে। তাহলে আসো এই আই অফ সিডি, আই অফ সিডি সমান কত আসতো, আই অফ সিডি সমান কত আসতো, আই অফ সিডি সমান কত আসতো, এটা হচ্ছে 1/12 ইন্টু এম এ স্কোয়ার প্লাস এই উপরে ভ্যালুটা এই 2 ইন্টু 9√2/2 তার হোল স্কোয়ার, ওকে। তাহলে আসো এই এ এর ভ্যালু কত 9 মিটার, তাহলে আমরা এখানে বলতে পারি 1/12 ইন্টু এম, এম এর ভ্যালু হচ্ছে 2 গুণ 9² প্লাস 2 ইন্টু 9, 9 দুগুণে 18/4, 18/4, তাহলে এইটা আসতো আই অফ সিডি। তাহলে আই অফ সিডি এই ভ্যালুটা কত আসে, আমি করি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যেটা বুঝছো কিনা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যেটা বুঝছো কিনা। জি স্যার বুঝছি। তোমরা আমাকে জানাও কমেন্ট করে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যেটা বুঝছো কিনা। এটা কিন্তু একটু জটিল ম্যাথ, এটা কম্পারেটিভলি একটু জটিল ম্যাথ, এত জটিল ম্যাথ একাডেমিকে সাধারণত আসে না, ঠিক আছে, এত জটিল ম্যাথ সাধারণত একাডেমিকে আসে না, আসে হচ্ছে অ্যাডমিশনে। তারপরে তোমাদের এটা করায় রাখলাম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তাই করায় রাখলাম তোমাদের, এটা আসে 22.5 কেজি মিটার স্কয়ার। আচ্ছা আরেকবার রিপিট করতেছি, আমি একজন বলছে আরেকবার রিপিট করেন। দেখো প্রথমে খেয়াল করো আই অফ সিডি, হ্যাঁ আই অফ সিডি, আই অফ সিডি আমরা সিডি এই অক্ষের সাপেক্ষে যখনই জড়তার ভ্রামকটা বের করব তখন কি হবে, আমরা জানি যে এই সিডি সাপেক্ষে যখন জড়তার ভ্রামক বের করব তখন কি হবে, এই সিডি মানে কি এই কেন্দ্রগামী মানে সেন্টার অফ মাস দিয়ে যাওয়া রেখার সাপেক্ষে ভরকেন্দ্র সাপেক্ষে জড়তার ভ্রামক, আর ওই রেখা থেকে দূরত্ব এবং ভরের গুণফলের সমান, অর্থাৎ আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ হবে এখানে, ওকে। তাহলে আসো আই অফ সিডি আর এ বি এই দুটোর মাধ্যমে আমরা সিডি সমান কি লিখতে পারি এ বি প্লাস এম এইচ স্কোয়ার, এটা আমরা জানি, এটা লিখতে পারি আমরা। তাহলে আসো এই এম এইচ স্কোয়ার এম ইন্টু এইচ এই দুটো ডিস্টেন্সটা আমরা জানি, দুটো ডিস্টেন্স তো আমরা জানি, কিন্তু তাহলে আমাদের এখানে এবার লাগবে হচ্ছে আই অফ এ বি, অর্থাৎ এ বি রেখার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামকটা কি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আসো এ বি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা ডিরেক্ট জানি না, যদি না জানি তাহলে কি আমরা জড়তার ভ্রামক বের করতে পারছি না, তাই আমরা এখানে এবার হেল্প নেব কার, পাতের ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কোনটা মনে আছে, আই জেড, আই জেড কোনটা, আই জেড সমান কি মনে আছে m/12 ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটাকে করলে আসে 1/6 ইন্টু এ স্কোয়ার, ওকে। তাহলে আসো আই জেড, আই জেড সমান কি হতো, এটা ছিল যখনই আই জেড তখন আসতো কি আই এক্স আর আই ওয়াই এর সমান, ঠিক আছে, আই জেড যখনই আসতো তাহলে আমরা কি বলতাম সেটা আই এক্স এবং আই এর ওয়াই এর যোগফলের সমান, অর্থাৎ আমরা বলতে পারি মনে আছে
এটা ছিল আমাদের লম্বক উপপাদ্য। লম্বক উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই দুটো সমান যোগ করলে কি হবে, যেহেতু এটার সমান যোগ করলে আই জেড হবে, তাহলে এ বি আর ই এফ যেহেতু দুটো কর্ণ সেম, তাহলে আমরা বলতে পারি কি কর্ণ সেম হলে তাহলে তাদের ভিতর জড়তার ভ্রামক কি সেম হতো, জড়তার ভ্রামক সেম। তাহলে আই এ বি আর আই ই এফ সমান, তাহলে আই এ বি আর ই এফ যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি, আচ্ছা একজন বলছে 1/6 এ স্কোয়ারে এমটা কোথায় গেল, হ্যাঁ থ্যাংক ইউ, এটা এম হবে একটা, ঠিক আছে এম হবে একটা, ওই এম একটা ঋণী নিয়ে গেছে, এম একটা ঋণী নিয়ে গেছে, আমি এম দিছিলাম ওই এম একটা ঋণী নিয়ে গেছে, এই ঋণীর দোষ এটা, এই এম একটা ঋণী নিয়ে চলে গেছে। তাহলে আসো এই হাফ ইন্টু আই জেড, তাহলে 1/12 ইন্টু, তাহলে এখানে মানটা বসালাম আমরা, তাহলে 1/12 ইন্টু এম এ স্কোয়ার। ওকে, তাহলে আসো এম এ স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো আইসিডি সমান কি লেখা যায়, হাফ ইন্টু এম এ স্কোয়ার, তাহলে এই এমটা ছোট হাতের দিই, ছোট বড় সমস্যা নেই, যাই হোক এম এ স্কোয়ার প্লাস বাকিটুকু মান বসাই দিলাম আমরা। ঠিক আছে, আশা করি এবার বোঝা গেছে। আফরিন কমেন্ট করে তো বুঝতে পারছো কিনা, আফরিন কমেন্ট করে তো বুঝতে পারছো কিনা, আফরিন একটু কমেন্ট করে বলো তো বুঝছো কিনা। ঠিক আছে, বুঝছে আশা করি। ওকে চলো নেক্সট, বুঝছি ওই এম ছিল না তো ওটা বুঝি নাই প্রথমে, হ্যাঁ ঠিক আছে, ওই যে বললাম ওটা ঋণী চলে গেছিল, ঠিক আছে ওই এমটা ঋণী নিয়ে চলে গিয়েছিল। ওকে আসো, কি বলছে, দুটি ফাঁপা গোলক ব্যবহার করে সিস্টেম তৈরি করা হলো, এক্স এক্স প্রাইম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। মজার ম্যাথ, মজার ম্যাথ, ঠিক আছে দেখো, দুটি ফাঁপা গোলক ব্যবহার করে সিস্টেম তৈরি করা হলো, এক্স এক্স প্রাইম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। ঠিক আছে, প্রথমে আসো, এই যে একটা ফাঁপা গোলক, ফাঁপা গোলকের একটা স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, ফাঁপা গোলকের ধরো এটা হচ্ছে আই ওয়ান, এটা হচ্ছে আই টু, ঠিক আছে, ফাঁপা গোলকের ফাঁপা গোলকের জন্য আমাদের জড়তার ভ্রামকটা কত, স্পর্শকের সাপেক্ষে। ওকে, স্পর্শকের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক কত মনে আছে ফাঁপা গোলকের, তাহলে আমরা আই ওয়ান এর ভ্যালু বলতে পারি, দেখো এখান থেকে বলতে পারি, না এভাবে না লিখে ভালো করে লিখি, আসো তাহলে আই ওয়ান, আই ওয়ান সমান কত ছিল মনে আছে, এটা ছিল হচ্ছে 5/3 এম আর স্কোয়ার। ওকে, এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। ওকে আচ্ছা ভালো কথা, এবার কি বলছে, এক্স এবং এক্স প্রাইমের সাপেক্ষে বের করবো আমরা, আই ওয়ান পেয়ে গেলাম। এবার আসো, তাহলে সেম ভাবে আমরা আই টুর জন্য যদি লম্ব অক্ষ না সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করি, তাহলে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করলে দেখো তো, এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা হচ্ছে 2/3 ইন্টু এম আর স্কোয়ার প্লাস এই কেন্দ্র থেকে এক্স এক্স প্রাইম এর রেখার দূরত্ব কত দেখো তো, এই একটা আর, এটা হচ্ছে ট্যান, এটা আরেকটা আর ব্যাসার্ধ, আর এই আরেকটা আর, তার মানে কত 3r, তার ডিস্টেন্স না দূরত্ব 3r, তাহলে আমরা কি লিখতে পারি m ইন্টু 3r তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আসো এখান থেকে করলে কত আসে 2/3 এম আর স্কোয়ার প্লাস 3r তার স্কোয়ার মানে কত 9 ইন্টু এম আর স্কোয়ার, যোগ করলে কত আসে 29/3 এম আর স্কোয়ার। বোঝা গেছে,
তাহলে প্রথমটা i1 সমান কি 5/3 mr², এটা আমরা বসালাম মুখস্থ। i2 সমান কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কত হতো 2/3। তাহলে এরপর 2/3 থেকে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করলে m ইন্টু এইচ স্কোয়ার, ডিস্টেন্স কত h, r ইন্টু r প্লাস r মানে টোটাল ডিস্টেন্স কত 3r। টোটাল ডিস্টেন্স যদি 3r হয় তাহলে এখানে লিখতে পারি আমরা 3r তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটার সমান আমরা লিখলাম। এবার আসো i সমান কত i1 প্লাস i2। তার মানে i1 এর মান কত, i1 এর মান হচ্ছে 5/3 mr² প্লাস 29/3 mr²। দুটো যোগ করলে আসে কত 34/3 mr²। দিস ইজ দ্য আলটিমেট আনসার। বোঝা গেছে? সবাই কমেন্ট করো বুঝছো কিনা, সবাই কমেন্ট করো বুঝছো কিনা। সবাই কমেন্ট করো বুঝছো কিনা। ওকে, সবাই কমেন্ট করো বুঝছো কিনা। কমেন্ট করো। ওকে, বুঝছে মনে হয়। হ্যাঁ বুঝছে আশা করি। আচ্ছা এইবার আসো মেন আমাদের আজকের পড়াশোনার ভিতর যাই। আমরা আজকে ম্যাথই করব টোটাল। তার আগে আর একটু বুঝতে হবে। দেখো জিনিসটা হচ্ছে ঘূর্ণনরত বস্তুর গতিশক্তি। আমরা জানি ঘূর্ণনরত বস্তু ছাড়া যদি কোনো বস্তু সিম্পল পথে চলমান থাকে তাহলে তার জন্য জড়তা ভ্রামক কত হবে। বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। যদি ঘূর্ণনরত বস্তু ব্যতীত অন্য কোনো পথে বা স্বাভাবিক পথে বস্তু থাকে তাহলে তার জন্য জড়তা ভ্রামক কত, এটা আমরা জানি। কত এটা জড়তা ভ্রামক হচ্ছে 12 mv²। ওকে, সাধারণ পথে জড়তা ভ্রামক হচ্ছে 12 mv²। আর যদি এটা ঘূর্ণনরত পথে ঘোরে, ঘূর্ণনরত বস্তুর গতিশক্তি ঘূর্ণনরত, তার মানে এটা কৌণিক গতিশক্তির জন্য জড়তা ভ্রামক হবে। তাহলে খেয়াল রাখবে এটা জড়তা ভ্রামক কে হচ্ছে 12 i⍵²। এইটা হচ্ছে মেন। এত প্রমাণের কোনো কাহিনী করার দরকার নাই, প্রমাণটা আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে রাখছি। যদি কারোর দেখতে ইচ্ছা করে দেখবা, কিন্তু তোমাদের এই ফর্মুলাটা হচ্ছে মেন, এটা তোমাকে ম্যাথে ইউজ করতে হবে। ওকে, এই 12 i⍵² এটা তোমাকে ইউজ করতেই হবে ম্যাথে। ওকে, আচ্ছা এরপর বলছে কি দেখো, অর্থাৎ ঘূর্ণন গতিশক্তি সমান 12 ইন্টু জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ তার হোল স্কয়ার। আমরা আগেই পড়ছিলাম মনে আছে, 12 mv² এর জায়গায় m কে আমরা কি দিয়ে রিপ্লেস করব, i দিয়ে রিপ্লেস করব, এবং v কে আমরা কি দিয়ে রিপ্লেস করব, ওমেগা দিয়ে রিপ্লেস করব। ওকে, তাহলে আসো আমরা কি বলতে পারি 12 i⍵² এটা হবে 12 ইন্টু জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ তার হোল স্কয়ার। ওমেগা যদি 1 হয় অর্থাৎ বস্তুর সমকৌণিক বেগে ঘোরে, যদি ওমেগার মান 1 হয় তবে আমরা কি লিখতে পারি k ইকুয়াল 12 ইন্টু i ইন্টু 1², অর্থাৎ ওমেগার মান হচ্ছে 1। তাহলে k এর ভ্যালু কত আসে 12 i/2, k মান হচ্ছে i/2। তার মানে এখান থেকে বলতে পারি দেখো i ইকুয়াল 2k, অর্থাৎ আমাদের এই যে i এটা সমান কি 2k। অর্থাৎ একক সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক। একক সমকৌণিক মানে ওমেগা মান 1, তাহলে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি কে জড়তার ভ্রামকের অর্ধেক। জড়তার ভ্রামক হচ্ছে i, তার অর্ধেক হচ্ছে হাফ, প্রথম সম্পর্ক থেকে। আর দ্বিতীয়টা থেকে কি বলছে, সমকৌণিক বেগে ঘূর্ণনরত, সমকৌণিক মানে একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোন জড়তার ভ্রামক এই ঘূর্ণন গতিশক্তির দ্বিগুণ। এখানে একটা একক শব্দটা বাদ গেছে, এইটা আসে হচ্ছে দ্বিতীয় সম্পর্কটা থেকে। এই একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত বস্তু জড়তা ভ্রামক ঘূর্ণন গতিশক্তির দ্বিগুণ, একক একটা বাদ গেছে এখানে, এই একক শব্দটা বাদ গেছে। এবার ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন গতিশক্তি জড়তা ভ্রামকের অর্ধেক, আর জড়তা ভ্রামক ঘূর্ণন গতিশক্তির দ্বিগুণ।
বোঝা গেছে কথা দুটো? তাহলে সবাই কমেন্ট করো বুঝছো কিনা, সবাই কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। সবাই কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। এবার কি বলছে দেখো, কোন দৃঢ় ঘূর্ণনকালে প্রতিটি কণার কৌণিক বেগ সমান বা একই হয়, ব্যাখ্যা করো। অর্থাৎ দৃঢ় বস্তু ঘূর্ণনকালে প্রতিটি কণার কৌণিক বেগ একই হয়, ব্যাখ্যা করো। আমরা ওমেগার ভ্যালু জানি, ওমেগা ইকুয়াল ডি থিটা বাই ডিটি, এটা আমরা জানি। তাহলে যখনই কোনো বস্তুর ভিতর ঘূর্ণনরত বস্তুকালে প্রতিটি কণার কৌণিক বেগ সমান হয়, কৌণিক বেগ সমান হয় কেন? আমরা ওমেগার মান সেম ধরি কেন? এখানে ভির মান তো ডিফারেন্স করে না, ভি তো চেঞ্জ হয়, তাহলে ওমেগা সেম হয় কি করে? আসো আমরা দেখি কি বলছে। কোনো দৃঢ় বস্তুর অভ্যন্তরে কণাগুলো বিন্যাস এমনভাবে হয় যেন নির্দিষ্ট দূরত্বগত ব্যবধান থাকে। অর্থাৎ এই M1 থেকে PQ ডিস্টেন্স কত? R1, M2 থেকে PQ ডিস্টেন্স R2, M3 থেকে PQ ডিস্টেন্স R3, এইটা কি ডিস্টেন্স সেম থাকে। ফলে কি ঘটে, দৃঢ় বস্তু কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণন সম্পন্ন করলে যদি ডিস্টেন্সটা সেম থাকে তাহলে ঘূর্ণন সম্পন্ন করলে কণার কৌণিক সরণের হার একই হয়। যদি ঘূর্ণন একই থাকে, প্রতিটি কণার কৌণিক সরণের হার একই হয়। আর থিটার মান যদি সেম থাকে তাহলে থিটার সমান, তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের ওমেগার মানও সেম থাকবে। থিটার মান যদি সেম থাকে তাহলে আমাদের ওমেগার মানও সেম থাকবে। ওকে, তাহলে 1 নং এর ফলে কি আমাদের ওমেগার মান সমান থাকে। বোঝা গেছে? তাহলে 1 নং সমীকরণ অনুসারে কি আমাদের ওমেগার মানটা সেম থাকবে। ওকে, আশা করি বোঝা গেছে। কমেন্ট করো তো বোঝা গেছে কিনা। সহজ কথা, M1 থেকে PQ এর দূরত্ব R1, M2 থেকে PQ এর দূরত্ব R2, M3 থেকে PQ এর দূরত্ব R3। তাহলে এই তিনটার কারণে আমাদের কৌণিক ব্যবধান সমান থাকে। দূরত্ব নির্দিষ্ট মানেই কৌণিক ব্যবধান সমান, কৌণিক ব্যবধান সমান মানেই থিটার মান সেম, থিটার মান সেম মানেই আমাদের ওমেগার মান সেম থাকবে। অর্থাৎ প্রতিটি ঘূর্ণনরত বস্তুর কৌণিক বেগ কি সেম হয়, প্রতিটি কণার ঘূর্ণন বেগ সেম। বোঝা গেছে? প্রতিটি কণার ঘূর্ণন বেগ কি সেম হয়। ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, আচ্ছা ওকে, বুঝছো তাহলে? হ্যাঁ বুঝছে তাহলে। ওকে, হ্যাঁ বুঝছি দাদা। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট স্লাইডে যাই আমরা। দেখো, আচ্ছা আগে স্লাইড বুঝতে পারছে সবাই? হ্যাঁ বুঝছে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে দেখো, বস্তু যদি জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকে, অর্থাৎ একটা বস্তু যদি জায়গায় দাঁড়িয়ে ঘুরে, ঘূর্ণন গতিশক্তি তাহলে কত হবে? বস্তু জায়গায় দাঁড়িয়ে যদি ঘুরে তাহলে মোট ঘূর্ণন শক্তি, শুধু ঘূর্ণন গতিশক্তি, তাহলে জায়গায় দাঁড়িয়ে ঘোরায় মানে ঘূর্ণন গতিশক্তি, তাহলে এটা সমান কি হবে? কে ইকুয়াল হাফ আই ওমেগা স্কয়ার। ওকে, শুধু জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, তাহলে জড়তা ভ্রামক হচ্ছে, মানে ঘূর্ণন গতি কত হবে, মোট গতিশক্তি হবে কে ইকুয়াল হাফ আই ওমেগা স্কয়ার। ঘূর্ণন নাই, শুধু রৈখিকভাবে দৌড় দিচ্ছে। ঘূর্ণন না থাকলে রৈখিকভাবে যদি শুধু দৌড় দেয় তাহলে মোট গতিশক্তি কত হবে? কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। ওকে, বা বলা এটা হচ্ছে ই কে দি, এটা হচ্ছে ই কে। হ্যাঁ, তো এবার যদি ঘুরতে ঘুরতে দৌড় দেয়, দ্যাট মিনস জটিল গতি, তার মানে এখানে রৈখিক প্লাস ঘূর্ণন দুটোই থাকবে। যদি ঘুরতে ঘুরতে দৌড় দেয়, রৈখিক আর ঘূর্ণন দুটোই থাকবে, তাহলে আমাদের এখানে মোট গতিশক্তি কত হবে? দেখো, প্রথমে আসবে হাফ এম ভি স্কয়ার প্লাস এরপরটা আসবে কি
হাফ আই ওমেগা স্কয়ার। বোঝা গেছে? এটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো তো। এটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো। এটা বুঝছো কিনা কমেন্ট করো। জি স্যার বুঝছি। ওকে, তাহলে দেখো, একটা নিরেট সিলিন্ডারে ভর 30 কেজি, ব্যাসার্ধ 2 মিটার। বুঝছি দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলো দেখো, বলছে একটা নিরেট সিলিন্ডারের ভর 20 কেজি 30 কেজি, ব্যাসার্ধ 2 মিটার, এটি ঘর্ষণহীন তলে 2 মিটার পার সেকেন্ড বেগে গড়াতে থাকলে, তার মানে কি, ধরো এই হচ্ছে আমাদের একটা সিলিন্ডার, এই যদি আমি একটা 3 ডাইমেনশনাল সিলিন্ডার আঁকার চেষ্টা করি, এই এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। এই সিলিন্ডারটার সে যখন গড়াচ্ছে, গড়ানো মানে কি, এই যে মধ্যবিন্দুর সাপেক্ষে কি তার জড়তা ভ্রামকটা আসবে না, তার মধ্যবিন্দুর সাপেক্ষে কি জড়তা ভ্রামকটা আসবে না, ধরো এদিক থেকে ঢুকবে আর এখান থেকে ডট 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 দিয়ে এদিক থেকে আবার বের হয়ে যাবে, তাহলে এই রেখার সাপেক্ষে কি তার জড়তা ভ্রামকটা আসবে না। আমরা এটা বুঝতেছি যে এটার সাপেক্ষে তার জড়তা ভ্রামকটা আসবে। তাহলে আসো, তাহলে এই যে জড়তা ভ্রামক একটা নিরেট সিলিন্ডারের জন্য জড়তা ভ্রামক কত ছিল মনে আছে? যদি সে সেন্টারে কোনো অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে তার জন্য জড়তা ভ্রামক কত ছিল মনে আছে? যদি সেন্টারে কোনো অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে তো জড়তা ভ্রামক কত? জড়তা ভ্রামক আমি যদি লিখি এখানে I ইকুয়াল হাফ এম আর স্কয়ার। ওকে, তাহলে আসো, বলছি যেহেতু এটা ঘুরছে এবং সামনের দিকে এগোচ্ছে, তার মানে বেগে গড়াতে থাকলে একই বেগে গড়াচ্ছে, এই গড়ানো মানেই হচ্ছে দুটোই থাকবে, ই কে গড়ানো মানে দুটোই থাকবে, তার মানে কি থাকবে, হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার, দুটোই থাকবে এখানে। বোঝা গেছে? তাহলে আসো, এখান থেকে হাফ এম ভি স্কয়ার থাকলো প্লাস হাফ ইন্টু আই এর মান বসাও, আই এর মান হচ্ছে হাফ ইন্টু এম আর স্কয়ার ইন্টু ওমেগা। আমাদের একটা ফর্মুলা ছিল মনে আছে, বি ইকুয়াল ওমেগা আর, তাহলে আমরা ওমেগা সমান কি লিখতে পারি, ভি বাই আর। তাহলে ওমেগা স্কয়ার সমান কত হবে, ভি বাই আর তার কত হোল স্কয়ার। ওকে, ওমেগা সমান কত তাহলে, ভি বাই আর তার হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি গুণ ওমেগা স্কয়ার মানে হচ্ছে ভি স্কয়ার বাই আর স্কয়ার। ওকে, এবার দেখো এই আর স্কয়ার কাটা, এই দেখো এই আর স্কয়ার কাটা, তাহলে আমরা যদি এই দুটো গুণ করি, গুণ দিয়ে লিখলে কি হবে, হাফ ইন্টু এম ভি স্কয়ার প্লাস এই 1/2 ইন্টু 1/2 মানে 1/4 ইন্টু এম ভি স্কয়ার। ওকে, তার মানে কি দেখো তো, দুটো যোগ করলে কত আসবে, 3/4 ইন্টু এম ভি স্কয়ার। এই হচ্ছে আমার এই বস্তুর টোটাল গতি শক্তি। ওকে, তাহলে আসো টোটাল গতি শক্তি কি, 3/4 ইন্টু এম, এম এর মান হচ্ছে 30 ইন্টু ভি, ভির মান হচ্ছে 2, দেখো বেগের মান 2 স্কয়ার, ঠিক আছে। তাহলে 30 ইন্টু 2 স্কয়ার করলে কত আসে, গুণ করে দেখি কত আসে, ও 33 90, এটা আসে কত 90, ঠিক আছে, এটা আসে 90 জুল। এই হচ্ছে আমাদের টোটাল গতি শক্তি। বোঝা গেছে? ওকে, কমেন্ট করো সবাই বুঝছো কিনা, সবাই কমেন্ট করো বুঝছো কিনা। বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে চলো নেক্সট দেখো কি বলছে, 60 মিটার উচ্চতার একটি হেলানো ঘর্ষণহীন তল থেকে একটি নিরেট গোলক গড়িয়ে পড়ল, ঘর্ষণ বল কেন দিছে, কই, একদম লিখছে ঘর্ষণ বল কেন দিছে, এখানে লিখছে ঘর্ষণহীন তলে, ঘর্ষণ তল নেই তো, ঘর্ষণ বলে কিছু নাই আমার এখানে, ঠিক আছে।
বুঝছি, হ্যাঁ, থ্যাংক ইউ। ঘর্ষণহীন, ঠিক আছে। চলো, বলছে 60 মিটার উচ্চতার একটি হেলানো ঘর্ষণহীন তল হতে একটি নিরেট গোলক গড়িয়ে পড়ল, ঠিক আছে। একটা নিরেট গোলক গড়িয়ে পড়লো ঘর্ষণহীন তল থেকে। তাহলে আমি যদি ছবিটা একটু আঁকাই, এ 60 মিটার উচ্চতা, তার মানে ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে 60 মিটার, এটা 60 মিটার। বলছে যে একটা ঘর্ষণ নিরেট গোলক, এই গোলকটা গড়িয়ে পড়লো, এই গোলকটা গড়িয়ে পড়লো, ঠিক আছে। কিভাবে গড়িয়ে পড়ছে? এভাবে বলছে তলের পাদবিন্দুতে আঘাত করবে কত বেগে, এখানে আঘাত করবে, এখানে ভিটা জানতে চেয়েছে, ঠিক আছে, এখানে ভিটা জানতে চেয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আসুন, এখানে ভিটা জানতে চেয়েছে, ওকে। আচ্ছা, তাহলে যখন বস্তুটা উপরে ছিল, এ, এটা বি পয়েন্ট, ওকে। যখন বস্তুটা উপরে ছিল এ পয়েন্টে, পি এ, এ পয়েন্টে তার মোট শক্তি কত ছিল বলো আমাকে? এ পয়েন্টে মোট শক্তি কি? সে কেবল এখানে অবস্থান করছে, তার মানে কি এখানে তার জন্য বস্তুর শক্তি mgh প্লাস, দেখো বস্তুর এখানে কি কোনো বেগ আছে? এখানে আমি লিখলাম হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, ভালো কথা, এটা থাকবে, আমরা লিখলাম, এখানেও লিখলাম ইবি সমান mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আমার এখানে কি কোনো বেগ আছে? তুমি বলো, আমার কি এখানে কোনো বেগ আছে? নেই। বেগ যদি না থাকে তাহলে এখানে কি আমার জড়তার ভ্রামকও শূন্য হবে, আমার কৌণিক বেগও জিরো, রৈখিক বেগও জিরো, ওকে। তার মানে কি আমার এইখানে এই দুটোই হচ্ছে জিরো, ওকে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমার কি এখানে কোনো ডিস্টেন্স আছে? দ্বিতীয় ক্ষেত্রে কি আমার কোনো উচ্চতা আছে? নেই। তাহলে এইটার মান কত? জিরো। আর পরেরটার জন্য দেখো এটা হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে কি আমার এই দুটো সেম হতে হবে, তাহলে আমার এই দুই জায়গায় যেহেতু শক্তির নিত্যতা অনুসারে আমরা কি লিখতে পারি, ই এ ইকুয়াল ই বি, ই এ এটার ভ্যালু হচ্ছে এম জি এইচ, ওকে। ই এ এটা হচ্ছে এম জি এইচ ইকুয়াল ইবি, ইবি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, বোঝা গেল এটা? হাফ এম ভি স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার, ওকে। তাহলে আসো এই এম ভি এইচ দেখো সবার ভিতর থেকে, তাহলে আমি এই হাফ এম ভি স্কোয়ারটা থাকলো প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ ইন্টু আই, এটা নিরেট গোলক, নিরেট গোলক যদি গড়িয়ে পড়ে তাহলে আমার জড়তার ভ্রামক কত হবে? 2/5 ইন্টু এম আর স্কোয়ার, ওকে। তাহলে 2/5 ইন্টু এম আর স্কোয়ার, ওকে। আর তারপর বাকি থাকলো হচ্ছে ওমেগা, ওমেগার জন্য কত হবে ভ্যালুটা? বি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এখান থেকে এই আর এর ভ্যালু কাটা, এই আর কাটা, আর এখান থেকে এই টু কাটা, টু কাটা, তাহলে সমান আমি যোগ দিয়ে কি লিখতে পারি দেখো তো, হাফ এম ভি স্কোয়ার প্লাস এই 1/5 ইন্টু এম ভি স্কোয়ার, 1/5 ইন্টু এম ভি স্কোয়ার, ওকে। এটা সমান হচ্ছে আমার এম জি এইচ, ওকে। এইবার দেখো আমি সবার থেকে এম বাদ দিতে পারি, তাহলে এইটার সমান হচ্ছে 1/2 আর 1/5, এই দুটো যোগ করলে কত আসে? 7/10 এম ভি স্কোয়ার, ওকে। তাহলে আসো এম জি এইচ ইকুয়াল 7/10 এম ভি স্কোয়ার, দেখো এখান থেকে আমার এই এম বাদ, এই এম বাদ, ওকে। তাহলে আমি এখান থেকে ভি সমান কি লিখতে পারি? এই 10/7 ইন্টু 10/7 ইন্টু জি এইচ, ওকে। 10/7 জি এইচ, আর সেটাকে রুট করলে দিয়ে কত আসে? 10/7 জি এইচ, ওকে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, 10/7 গুণ 9.8 গুণ এইচ, এইচ দেখো কত উচ্চতা? 60 মিটার, ওকে, 60 মিটার। তাহলে আসো এখানে বির মান কত আসে?
ভি আসে ক্যালকুলেট করা, আমি ক্যালকুলেট করি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ম্যাথটা বুঝছো কিনা। আমি ক্যালকুলেট করি, তোমরা আমাকে জানাও ম্যাথটা বুঝছো কিনা। এটা আসে 28.98 মিটার পার সেকেন্ড। সবাই আমাকে কমেন্ট করে জানাও বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ। এখানে ভি, ওকে বুঝছো? হ্যাঁ বুঝছি দাদা, ঠিক আছে। চলো নেক্সট ম্যাথে যাই আমরা। ঠিক আছে, দেখো কি বলছে, একটা একই উচ্চতা হতে একটি চাকতি, একটা নিরেট গোলক এবং একটি রিং গড়িয়ে পড়লে কোনটি সর্বোচ্চ বেগ নিয়ে ভূমিতে আগে পৌঁছাবে? একই উচ্চতা হতে একটি চাকতি, একটি নিরেট গোলক এবং একটি রিং গড়িয়ে পড়লে, আচ্ছা আগের ফর্মুলা থেকে আমরা সহজে বুঝছি, এই আগের পেজ থেকে এই ফর্মুলাটা আমরা সহজে বুঝছি না? এই যে এইটা, এই যে দেখো, এটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, ওকে, এইটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো। চলো তাহলে আমরা প্রথমে লিখি যে আমরা জানি কি জানি আমরা, এম জি এইচ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এখানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর বলছে কি দেখো, যখন একটা চাকতি, নিরেট গোলক এবং রিং, আচ্ছা প্রথমে আমরা নিরেট গোলকের জন্য বের করি। প্রথমে দেখো নিরেট গোলকের জন্য, ওকে নিরেট গোলকের জন্য, ঠিক আছে। আসো, মনে আছে আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে তাহলে, এম জি এইচ ইকুয়াল, এখানে দেখো হাফ এম বি স্কোয়ার তো থাকবেই, হাফ এম বি স্কোয়ার প্লাস এই হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে এই হাফের জায়গায় আই, নিরেট গোলক বলেছে, নিরেট গোলকের জন্য তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার কি হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এটা নিরেট গোলকের জন্য, তাহলে এটা হবে 2/5 এম আর স্কোয়ার গুণ আমাদের ওমেগার ভ্যালু কত, বি স্কোয়ার বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা কেবলমাত্রই আমরা বির ভ্যালুটা পেয়েছি কত মনে আছে, সেটা হচ্ছে 10/7 জিএইচ। ঠিক আছে, 10/7 জিএইচ, এটা আমরা কেবলমাত্রই পেয়েছি আমরা ভ্যালুটা। ওকে ওকে, এবার চলো আচ্ছা এবার বলছে রিং এর জন্য, এটা দিলাম আমরা V1, রিং এর জন্য, রিং এর জন্য আমরা দেখি, রিং এর জন্য কি মনে আছে, তাহলে এখানে বসবে হচ্ছে mgh ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে এখানে হাফ ইন্টু আই। আমাদের যে রিং ছিল, যেহেতু রিং এটা, তাহলে আমাদের রিং এর জন্য এটা যে গড়িয়ে পড়বে, তাহলে এটা ফর্মুলা কি ছিল মনে আছে, এম আর স্কোয়ার। দেখো একটা রিং গড়িয়ে পড়ছে, তাহলে এটা কি স্পর্শকের সাপেক্ষে অর্থাৎ কেন্দ্রের সাপেক্ষে ঘুরতেছে না, কেন্দ্রের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে কেন্দ্রের সাপেক্ষে যদি ঘুরে তাহলে আমরা কি লিখবো, হাফ এম আর স্কোয়ার গুণ বি স্কোয়ার বাই আর স্কোয়ার। এখান থেকে বি টু এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা ক্যালকুলেট করলে আসে √4/3 জিএইচ। ওকে, কেননা কিভাবে আসে, এই আর স্কোয়ার কাটা, এখানেও আর স্কোয়ারটা কাটা। ঠিক আছে, ওকে এরপর আসো রিং গেল, এবার হচ্ছে চাকতি। চাকতির জন্য আমরা কি লিখতে পারি দেখো, এম জি এইচ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু চাকতির জন্য জড়তার ভ্রামক কত মনে আছে,
চাকতির জন্য জড়তা ভ্রামক, যেহেতু এটা চাকতি তাহলে এটা জড়তা ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার মানে কি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আমি যদি সেটাকে একবারে লিখি এখানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো এই আর স্কোয়ার কাটা, আর এখান থেকে আমাদের ভি থ্রি ভ্যালুটা আসে, এখান থেকে আমাদের ভি থ্রির ভ্যালুটা আসে হচ্ছে ভি থ্রি, এটার ভ্যালুটা হচ্ছে রুট ওভার জিএইচ। ওকে, রুট ওভার জিএইচ। তাহলে আমি যদি এখানে লিখি ভি থ্রি ইস টু ভি টু ইস টু ভি ওয়ান। ওকে, তাহলে দেখো ভি থ্রি ইস টু ভি টু ইস টু ভি ওয়ান, তার মানে কি লেখা যায় দেখো রুট ওভার জিএইচ ইস টু মানে কিন্তু ভাগ আসলে, ঠিক আছে, ইস টু মানে কিন্তু ভাগ আসলে, ইস টু মানে কিন্তু আসলে ভাগ। ওকে, তাহলে আসো আমাদের ইস টু মানে যদি ভাগ হয় তাহলে আমাদের রুট জিএইচ ইন্টু, আমরা কি এখানে লিখতে পারি দেখো ভি টু মানে কত 4/3 ইন্টু রুট জিএইচ ইস টু রুট ওভার, এখানে কত ছিল রুট ওভার 10/7 ছিল, রুট ওভার 10/7 ইন্টু রুট ওভার জিএইচ। ওকে, তাহলে আসো এই রুট ওভার জিএইচ কি সবার থেকে কাটা ভ্যানিশ, রুট ওভার জিএইচ রুট ওভার জিএইচ রুট ওভার জিএইচ সবার থেকে কাটা। তাহলে আসো দেখো এখানে ভ্যালুটা কত থাকে 1 ইস টু রুট ওভার 4/3, এটার ভ্যালুটা আসে 1.15 রুট ওভার 4/3 ইস টু রুট ওভার 10/7, এই ভ্যালুটা আসে 1.19 ভি থ্রি ইস টু ভি টু ইস টু ভি ওয়ান। ঠিক আছে, তাহলে আমি আরেকবার করে দেখি, দেখো তোমরা সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা। তোমরা সবাই বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা। দাদা ভি টুটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা দেখো রিং এর জন্য ভি টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু রিং এর জন্য জড়তার ভ্রামক কত হবে এম আর স্কোয়ার ইন্টু কত হবে, রিং এর জন্য জড়তার ভ্রামক এম আর স্কোয়ার ইন্টু ভি টু এরটা, হ্যাঁ এম আর স্কোয়ার, তাহলে এখানে কি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ওকে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আসো, ওকে ও আচ্ছা 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 ঠিক আছে। দেখো এখানে ও যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ক্যালকুলেশনে ওর কাছে একটু গন্ডগোল লাগছে। হ্যাঁ ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা দেখি উল্টে গেছে কিনা। হাফ ইন্টু এম মানে কি 1/2 মানে হচ্ছে 1/4, তাহলে এখানে আসবে হচ্ছে রুট ওভার জিএইচ অনলি, এটা আসবে হচ্ছে রুট ওভার জিএইচ, আর এইটা আসবে হচ্ছে রুট ওভার 4/3 জিএইচ। ঠিক আছে, ওকে আচ্ছা এ প্রিয়তা এবার দেখো তো বুঝছো কিনা, প্রিয়তা দেখো তো এবার বুঝছো কিনা, কারণ আমার এই ক্যালকুলেশনটা যোগে একটু ক্যালকুলেট এদিক ওদিক হয়ে গেছিল, যোগে একটু ক্যালকুলেট ওদিক ওদিক হয়ে গেছিল। ঠিক আছে, হ্যাঁ দাদা বুঝছি। আচ্ছা তাহলে দেখো এখান থেকে কি আসবে, তাহলে এইখানে আসবে হচ্ছে এই 4/3টা চলে যাবে হচ্ছে এই পাশে। ঠিক আছে, ভি টু আর ভি থ্রির জন্য এটা চলে আসবে 4/3, হ্যাঁ এটা চলে আসবে হচ্ছে রুট ওভার 4/3 ইন্টু রুট জিএইচ ইস টু রুট জিএইচ ইন্টু রুট 7 রুট 10/7 জিএইচ। ওকে, তাহলে এখান থেকে আসে হচ্ছে 1.15 ইস টু 1 ইস টু 1.19। ওকে, রুট ওভার 10/7। ঠিক আছে, হ্যাঁ 1.19। ওকে, তাহলে দেখো তো এর ভিতর বেগ সব থেকে কার বেশি,
তাহলে আমরা বেগ এর ভিতর তার থেকে সব থেকে কার বেশি বলতে পারি? v1 এর বেগ বেশি, এরপরে কার বেগ বেশি? v3 এর বেগ বেশি, এবং তারপর হচ্ছে v2 এর বেগ বেশি। ওকে, সব থেকে বেগ কার বেশি? v1, তারপর v3, তারপর v2। তাহলে v1 কার ছিল? এই নিরেট গোলক। তাহলে আমরা কি বলবো? যে তাহলে নিরেট গোলক আগে পৌঁছাবে, নিরেট গোলক আগে পৌঁছাবে। ঠিক আছে, ওকে, সবাই কমেন্ট করো বুঝছো কিনা। তাহলে কি নিরেট গোলক আগে পৌঁছাবে আমাদের? ঠিক আছে, সবাই বুঝছো কিনা বলো। হ্যাঁ দাদা বুঝছি। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা, বেশ কিছু ম্যাথ আজকে এখনো বাকি, এখান থেকে বেশ কিছু ম্যাথ আজকে এখনো দেখানো বাকি। ঠিক আছে, তোমরা বলো করবা কিনা। কোশ্চেন ছোট আর সলিউশনটা কত বড়? হ্যাঁ রেনি, এটার জন্য আসলে মানে আমাদের কনসেপচুয়াল হতে হবে। হ্যাঁ, কনসেপচুয়ালের জন্য আমাদের কোশ্চেনটা ছোট হয়েও মানে অনেক ডেটা তার ভিতর দিয়ে দিচ্ছে। মনে রাখবা, যে কোশ্চেন সাইজে বড় হয় তার উত্তর হয় ছোট, যে কোশ্চেন সাইজে বড় হয় তার উত্তর হয় ছোট। দেখবা তত দ্রুত করে ফেলা সম্ভব, কারণ কোশ্চেনটা বড় মানে তার সব ডেটা তোমার দেওয়া আছে। বোঝা গেছে? কোশ্চেনটা বড় মানে তার সব ডেটা তোমার দেওয়া আছে, কিন্তু যখন তোমার কোশ্চেন ছোট তার মানে সব ডেটা তোমার দেওয়া নেই, তোমাকে চিন্তা ভাবনা করে বের করতে হবে। তার মানে কি, তার তুমি বুঝতেই পারতেছো যে তোমার কোশ্চেন সব ডেটা দেওয়া নেই, চিন্তা ভাবনা করে যে তোমার বের করতে হবে, তাই জন্য তোমার এখানে কোশ্চেনটা কনসেপচুয়াল। বুঝছো? আর আমি একটা জিনিস এখানে বোল্ড করে রাখছি, সেটা হচ্ছে গড়িয়ে পড়লে। গড়িয়ে পড়া শব্দটা থাকলেই তোমার এখানে রৈখিক এবং কৌণিক গতিশক্তি দুটো ইউজ করতে হবে। ঠিক আছে, রৈখিক এবং কৌণিক গতিশক্তি দুটো ইউজ করতে হবে এখানে। গড়িয়ে পড়া মানে রৈখিক, দেখো এই আগেরটাও গড়িয়ে পড়া, এই গড়িয়ে পড়া যে শব্দগুলো থাকবে সেখানে কি তোমার এই রৈখিক এবং কৌণিক গতিশক্তি দুটো ইউজ করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, এবার আসো সহজে। বলছে কি দেখো, একটা মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেল, ভূমিতে কত কৌণিক বেগে আঘাত করবে? মিটার দণ্ডটা কাত হয়ে পড়ে গেল, একটা মিটার দণ্ড আমি আগে আঁকাই। এই হচ্ছে তার মিটার দণ্ড, এইটা যখন কাত হয়ে পড়ে যাবে তখন কি এটা এরকম হয়ে যাবে না, ল্যান্ডস্কেপ? আর কাত হয়ে পড়ে যাওয়ার সময় তার কৌণিক বেগ কত হবে? ওমেগা হবে। ওকে, তাহলে আসো, যখন কাত হয়ে সে পড়বে, সে যখন সোজা অবস্থায় ছিল, এই সোজা অবস্থায় ধরো এটা শক্তি ছিল সোজা অবস্থায়, আর এইটা ছিল তার গড়ানো অবস্থায়, তাহলে এই দুটো শক্তি কি সেম হবে আমাদের? ঠিক আছে, এই দুটো অবস্থায় শক্তি কি সেম হবে আমাদের। তাহলে আসো E1, সোজা অবস্থায় তার শক্তি কত ছিল? সোজা অবস্থায় তার শক্তি কত ছিল বলো তো আমাকে, সোজা অবস্থায় তার শক্তি কত ছিল? ঠিক আছে, হ্যাঁ, এবার বলো সোজা অবস্থায় তার শক্তি কত ছিল? mg। সে সোজা দাঁড়িয়ে ছিল, সোজা যখন দাঁড়িয়ে ছিল তাহলে তার সোজা অবস্থায় শক্তি কত ছিল? এটা হচ্ছে, খেয়াল করো, সে সোজা অবস্থায় যখনই দণ্ডটা দাঁড়িয়ে ছিল তার দণ্ডের ভর কেন্দ্র কাজ করছে কোথায়? এইখানে না, এই অর্ধেক বিন্দুতে। এইটুকু আমরা ডিস্টেন্সটা জানি, এটা এটা হচ্ছে L/2। তাহলে মনে রাখবা, তার যখন শক্তিটা সে এরকম দণ্ড যখন বলবে তখন আমরা এখানে হিসাব করবো হচ্ছে ভর কেন্দ্রের সরণ। ওকে, এখানে আমরা ক্যালকুলেট করব হচ্ছে ভরকেন্দ্রের সরণ। অর্থাৎ আমাদের দেখো, এই ভূমি থেকে এটা পড়ছে, এটা উচ্চতা ছিল L/2, আর এখানে উচ্চতা কত? একদম জিরো না, একদম জিরো, তাহলে তার উচ্চতা চেঞ্জ কত হয়েছে?
চেঞ্জ হয়েছে হচ্ছে L/2 মাইনাস 0। এটা হচ্ছে আমার ভরকেন্দ্রের সরণ। এই ভরকেন্দ্র মানে কি দেখো তো, এটা হচ্ছে আমার সমস্তটা ভর এখানে কাজ করছে, এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তাহলে আমার উচ্চতাটা যদি এখানে কাজ করে, তাহলে তার ঘুরতে বা পড়ে গেলে তার উচ্চতা কত অতিক্রম হবে? এই L/2 সমান। ওকে, L/2 সমান। তাহলে এটা সমান দেখো E2। এখানে গিয়ে আমার বস্তুটা চলা শুরু করছে কোনোভাবে, মানে হাফ এম ভি স্কোয়ার কি কাজ করবে? করবে না, সে দাঁড়িয়ে এক জায়গাতেই ঘুরছে এটা। তাহলে আমরা বলতে পারি যে এটার জন্য শক্তিটা কত হবে? হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে আসো এম জি ইন্টু L/2 ইকুয়াল হাফ আই। আই এর ভ্যালু কি দেখো তো, এই রেখাটার জড়তার ভ্রামক কত? এই একটা দণ্ডের সে ঘুরতেছে কোন অক্ষের সাপেক্ষে? এই এই অ্যাক্সিসের সাপেক্ষে না? আমি যদি নীল দাগটা দেখাই একটু, দেখো তো, সে এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে না? ঠিক আছে, এই অ্যাক্সিস সাপেক্ষে ঘুরছে, তাহলে এই সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? 1/3 ইন্টু এম আর স্কয়ার, এল স্কয়ার। এটা এটা হচ্ছে এল স্কয়ার। ওকে, ইন্টু আমার এই ভি স্কয়ার। ভি স্কয়ার মানে কি, সরি ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ারটা থেকে যাবে। ওকে, ওমেগা স্কয়ার, ঠিক আছে, এটা আমার থেকে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? mg ইন্টু L/2 ইকুয়াল এই 1/2 ইন্টু 1/3 মানে কত? 1/6 ইন্টু এম এল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে ভ্যালু বসাবো এবং তার আগে আমরা মান বাদ দিব। এই এম এম এটার ভ্যালু বাদ, তাহলে এম আর এম এই ভ্যালু বাদ। দেখো এই জি, তাহলে আমরা মানটা বসাই। দেখো এখানে মান বসালে হচ্ছে 9.8 ইন্টু হাফ। এল এর মান দেখো, একটা মিটার দণ্ড, মিটার দণ্ডের দৈর্ঘ্য তো 1 মিটারই হবে, মিটার দণ্ডের দৈর্ঘ্য তো 1 মিটারই হবে। এটা কি চেঞ্জ হবে? হবে না। তাহলে মিটার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে হাফ ইন্টু মিটার দণ্ডের দৈর্ঘ্য মানে পুরোটা হচ্ছে হাফ, তাহলে L/2 মানে কত? হাফ। তাহলে এখান থেকে লেখা যায় দেখো কি 1/6 ইন্টু এইখান থেকে এল স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা কত আসে? এটা হচ্ছে 9.8 গুণ 3, রুট অ্যান্সার করলে আসে হচ্ছে 5.22 এত রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো কিনা সবাই? কমেন্ট করো। বুঝছি ভাইয়া। ওকে, ক্লাসকে আরেকটু কন্টিনিউ করবো না আজকে এই পর্যন্ত থাকবে? আচ্ছা আজকে এই পর্যন্তই থাকুক, এই পর্যন্তই থাকুক আজকে। হ্যাঁ শোনো, ক্লাসটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই থাকুক। আর নেক্সট দিন আমরা আরেকটু ম্যাথের একটা শর্ট ক্লাস করব। আমরা বেশি না, আমরা একটা শর্ট ক্লাস করব ম্যাথের। সেখানে আমরা কয়টা ম্যাথ করব দেখো, এই 10, 11, 12, 13, 14, এই 5টা ম্যাথ আমরা প্রথমে পরের দিন আগে করে নিব। ঠিক আছে, এই 5টা ম্যাথ আমরা পরের দিন প্রথমে করে নিব। এই 10, 11, 12, 13, 14 পরের দিন আমরা আগে করব ম্যাথ 5টা, তারপর হচ্ছে আমরা অন্য ম্যাথে যাব পরের দিন। ঠিক আছে, পরের দিন আমাদের নতুন টপিক শুরু হবে, টর্ক। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে যাদের লাইভ ক্লাসগুলো বাকি আছে, লাইভ ক্লাসগুলো করে ফেলো। লাইভ ক্লাস যদি বাকি থাকে তাহলে লাইভ ক্লাসগুলো করে ফেলো। খুব শীঘ্রই আমাদের এই অধ্যায়ের উপর প্র্যাকটিস শিট দেওয়া হবে, প্র্যাকটিস শিটগুলো সলভ করবা। খুব শীঘ্রই আমাদের এই অধ্যায়ের উপর প্র্যাকটিস শিট দেওয়া হবে, প্র্যাকটিস শিটের কাজ চলছে বানানো, খুব শীঘ্রই দেওয়া হবে। এবং তোমরা দ্রুত করে, যাদের লাইভ ক্লাস এখনও সবকটা শেষ হয়নি, সবগুলো ক্লাস করে ফেলো এবং কোনো প্রকার ক্লাস বাকি রেখো না। তোমাদের বঙ্কিম ভাই আজকে 9:30টার দিকে হয়তো ক্লাস নেবেন, লাইভ ক্লাসগুলো করে ফেলো। এবং তোমাদের একটা ক্লাস ডিউ আছে, আমি সেটা নিয়ে নেব, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে একদমই কেউ কোনো প্রকার ফাঁকিবাজি করো না, তোমাদের কিন্তু পড়াশোনা একদম শুরু হয়ে গিয়েছে। আর যদি তোমরা চাও ফ্রি এক্সাম দিতে পারো, যদিও তোমরা এখনো অধ্যায় পড়োনি কোনোটা, তোমাদের এখনো দেওয়ার মতো আসে নাই, বাট তোমরা চাইলে দিতে পারো। আরেকটা কথা, সেটা হচ্ছে সবাই দ্রুত লাইভ ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো।
সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস শিট নিয়ে আমরা খুব আচ্ছা একজন বলছে বেগ কম হলে কি আগে পৌঁছায়? বেগ কম হলে আগে পৌঁছাবে কিনা, না বেগ কম হলে আগে পৌঁছাবে না, বেগ কম হলে আগে পৌঁছাবে না, বেগ বেশি হলে আগে পৌঁছাবে। ওকে, যার বেগ বেশি সে আগে পৌঁছাবে। সবাইকে ধন্যবাদ।